আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি, বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামতের, তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই। এটা চলে গেছে আটলান্টিকের ওপারে। আমি সবসময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি। আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না। আমি বলেছি ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে। এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা, একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো। বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি। আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে, তা তো হলো না। বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার, একটু বলি, বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে, যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না, মেরামত করতে পারবে না, যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লর দিকে যাচ্ছে, তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি শঙ্কায় আছি, জানি না, আমার শঙ্কা ভুল হতেও পারে। ওকে, আপনি দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু মাঝখানে একটু হারাই ফেলবো, সেই জন্য আমি একটু বলি, আপনি যে ঘাঘু রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন, যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘু রাজনীতিবিদ থাকছে সরকারে? যেমন মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো, জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো, এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারতো। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এই জাতির নৃতত্ব সম্পর্কে জানা থাকতে হবে, নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না। যে কোনো দেশের যারা এখন শাসন করতেছেন তাদেরকে আপনি যোগ্য মনে করেন না, এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে, একটা মার্শাল লর দিকে? তাদেরকে আমি অযোগ্য বলছি না, কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয়। তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায়? এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে, এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না। এখন আমার কথাটা শুনুন, আমি আগ থেকেই বলে এসেছি, এই সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম। এটার দায়িত্ব যদি ইসলামপন্থীগণ নিতেন। এখন ইসলামপন্থী কারা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক, তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। জামাত ইসলামী আছে, খেলাফত আছে, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসনও ঠেকানো যেত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও করা যেত, এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীগণ সংসদে যেতে পারত। ওকে, ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো, কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা অগাস্টে দিয়েছিলেন, আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া কি আপনি ভাবছেন, বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? দেখুন, আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না, আমি থিওরিক্যাল পলিটিক্স করি, কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী, আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ। আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, আমাদের কোনো ট্যাক্সি অর্থনীতি নেই, আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই। এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন? এই যে নাই যে অভিশাপ মনে করি। তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তারা তো ডেমোক্রেসি করছে, অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রিজ জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলি আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেবের একমত নই,
একমত এটা নন? আমি একমত নই। হেফাজত আমি ইসলামী আর একমত জামাত নই। ইসলামের মধ্যে এর জন্য জামাত ইসলামের আমি মধ্যে বলি আমি বলি জি আমি বলি আমি জি বলি আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, হুম তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক হুম এবং রাষ্ট্রচিন্তক। হুম তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। হুম এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, হুম অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। হুম তার মানে হচ্ছে 1922 সালে হুম জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। হুম তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। হুম এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর হুম সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠার ডক্টর ক্ষেত্রে। আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের আমি কোনো বলি নেতার আমি মুখে বলি এরকম শুনি আমি নাই। বলি আমি বলছি আমি জি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। হুম এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। হুম কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন আপনি মনে আপনি করছেন যে দেখেন ইসলাম আপনি দেখেন ওকে আমি জি বলি জি যেমন 13 সালের 5ই মে হুম শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম হুম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জনপুরের হুম এবং আমাকে সুন্নি বলেই জানে, হুম কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হুম হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। হুম তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি না, একই রকম তরকারি পছন্দ আপনি করে? যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন। অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমরা জামাতকে আমি জি বলি জি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, হুম যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। হুম কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। হুম হুম। এখন মনে করেন 13ই মে, আপনার 13 আপনি সালের মে বলছেন মাসে, সেটা বলছি না, 13 কিন্তু সাল- আমি বলছি 13 একজন 13 ইসলামী সালের- আলেম বলে আমরা একজনকে আমি চিনি, আমি বলছি, তিনি আরেকজনকে আমি বলতেছেন। চিনি, আমি জি চিনি, আমি জি তাকে চিনি। জি ওই লোকটা যে লোকটা বলেছেন হুম তার নামটা আমিও নিব না, হুম কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন হুম যারা কিনা মোসাদ বা কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। হুম এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। আচ্ছা। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাসী, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, হ্যাঁ বলবে না, কেন বলবে না? কেন তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোন মাসালা মেনেছিলেন?
তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসি, আমি একটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসি, আমি একটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদি সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলাম মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা, তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলাম মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে। কিন্তু আবুল আলাম মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না। তবে আমি আবারও বলছি, চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক, এটা আমি চাই। ওকে।